সুপ্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বন্দর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আমরা আলোচনা করছি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এবং এই অধ্যায়ের উপর আজকে আমরা শেষ ক্লাসটি করব। আগামী ক্লাস থেকে আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ে শুরু করব। তো ব্যাংক সমন্বয় বিবরণীর আমরা পূর্ববর্তী ক্লাসে যে গাণিতিক সমস্যা সমাধান করেছি সেটি ছিল উভয়জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণ। আজকেও আমরা একই রকম আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করব, যেটিও উভয়জের পদ্ধতিতে সমাধান করতে হবে। এবং এই প্রশ্নটি হচ্ছে তোমাদের বইয়ের সমস্যা 25। তাহলে সমস্যা 25 আমরা শুরু করব। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিব। দেখো, বলা আছে নিম্নোক্ত তথ্যসমূহ 31 ডিসেম্বর 2015 তারিখে রাকিং লিমিটেডের হিসাব বই হতে দৃষ্টিগোচর হয়। 1. ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা 40,000 টাকা দেয়া আছে। 2. পথিমধ্যে জমা অথবা ডিপোজিট ইন ট্রানজিট এভাবে লেখা আছে 6,000 টাকা। পথিমধ্যে জমা মানে মনে রাখতে হবে চেক, এটি মানে হচ্ছে চেক জমা দেয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। পথিমধ্যে জমা মানে হচ্ছে চেক ব্যাংকে জমা দেয়া হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি। এটিকে ডিপোজিট ইন ট্রানজিট নামেও লেখা থাকতে পারে অথবা পথিমধ্যে জমা নামেও লেখা থাকতে পারে। 3. অনুপস্থাপিত চেক সমূহ, যেটিকে অনেক সময় আউটস্ট্যান্ডিং চেকস নামে লেখা থাকতে পারে। আউটস্ট্যান্ডিং চেক, এটির মানে হচ্ছে অনুপস্থাপিত চেক মানে হচ্ছে চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি। চেক ইস্যু করা হয়েছে কিন্তু উপস্থাপিত হয়নি। এরপরে 4 নম্বর আছে ব্যাংক কর্তৃক ভুল। ব্যাংক ভুল করেছে, ব্যাংক কর্তৃক ভুল 10,000 টাকা। আবার ব্র্যাকেটে লেখা আছে অবলিখন। অবলিখন মানে ব্যাংক আমাদের হিসাবে 10,000 টাকা কমিয়ে ফেলেছে, কোনোভাবে হয়তো ব্যাংক ভুল করে আমাদের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা মাইনাস করেছে। এটি হচ্ছে অবলিখন, ভুল। তাহলে এই ভুল আমাদেরকে ঠিক করতে হবে। এরপর আছে 2013 সনের ব্যাংক সার্ভিস চার্জ 500 টাকা ও তার উপর 15% ভ্যাট। ব্যাংক সার্ভিস চার্জ হচ্ছে 500 টাকা এবং ভ্যাট হচ্ছে 15%। এখানে 2013 সনের লেখা আছে, এটি আসলে 2015 সনের হবে। সার্ভিস চার্জ যেটি ব্যাংক কেটে নিয়েছে এবং ভ্যাট 500 টাকার উপর যে 15% সেটিও ব্যাংক কেটে নিয়ে সরকারকে প্রদান করবে। এরপর 6 বলা আছে হিসাব বইয়ে ভুল। একজন হিসাব বইয়ে মানে আমরা আমাদের নগদান বইয়ে ভুল করেছি। কি ভুল করেছি? একজন পাওনাদারকে পরিশোধ 30 টাকার স্থলে 300 টাকা লিখন। মানে কোন একজন পাওনাদারকে আমরা 30 টাকা প্রদান করেছি কিন্তু আমরা লিখার সময় লিখে ফেলেছি 300 টাকা। তাহলে এখানে আমরা 270 টাকা বেশি লিখেছি, যা আমাদেরকে ঠিক করতে হবে। অমর্যাদাকৃত চেক অথবা এনএসএফ চেকস বলা হয়। এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। তাহলে এই অমর্যাদাকৃত চেক মানে হচ্ছে প্রত্যাখ্যাত চেক। অমর্যাদাকৃত চেক মানে হচ্ছে চেক প্রত্যাখ্যান হয়েছে ব্যাংক কর্তৃক, চেক প্রত্যাখ্যান 7,700। এবং 8 নম্বরে হিসাব বই অনুযায়ী ব্যাংক জমা আছে 49,005 টাকা। তাহলে আমাদেরকে কতে করতে বলা হয়েছে, দেখো ব্যাংক বিবরণী অনুযায়ী প্রকৃত ব্যাংক জমা নির্ণয়ে কোন কোন লেনদেন বিবেচনা করতে হবে এবং এদের মোট পরিমাণ কত। গত ক্লাসে আমরা এটি করেছি। ব্যাংক বিবরণী অনুযায়ী প্রকৃত ব্যাংক জমা নির্ণয়ে কোনগুলি বিবেচনা করতে হয়? যেই কাজগুলি বা যেই লেনদেনগুলির কাজ আমরা আমাদের নগদান বইয়ে করেছি কিন্তু ব্যাংকে করা হয়নি। ব্যাংকে টাকা বাড়ানোর কথা ছিল, হয়তো বাড়ানো হয়নি কোনো কারণে, কমানোর কথা ছিল, কমানো হয়নি, অথবা ব্যাংক ভুল করেছে। এই ধরনের লেনদেনগুলি যদি আমরা ব্যাংকের অংশে ঠিক করি, মানে ব্যাংক বিবরণ অনুযায়ী যে ব্যাংক জমা আছে তার সাথে যদি আমরা ওই লেনদেনগুলিকে যোগ বিয়োগ করে নেই, তাহলে ব্যাংক বিবরণীর সঠিক ব্যাংক জমা পাওয়া যাবে। তাহলে যখনই আমাদেরকে বলা হবে ব্যাংক বিবরণী অনুযায়ী প্রকৃত ব্যাংক জমা নির্ণয়ে কোন কোন লেনদেন বিবেচনা করতে হবে,
মনে রাখতে হবে সেই লেনদেনগুলি বিবেচনা করব আমরা যেগুলি নগদান বইয়ে লিপিবদ্ধ হয়েছে, ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়নি। তো এই ধরনের লেনদেন এখানে তিনটি, দুইটি। একটি হচ্ছে পথিমধ্যে জমা, যেটা আমরা আমাদের নগদান বইয়ে লিপিবদ্ধ করেছি কিন্তু ব্যাংকে এখনো আদায় হয়নি এইটি। আর একটা হচ্ছে অনুপস্থাপিত চেক সমূহ। অনুপস্থাপিত চেক মানে আমরা চেক ইস্যু করেছি, মানে আমরা চেকে কাউকে টাকা প্রদান করেছি কিন্তু ব্যাংক এখনো তা হিসাবে লিপিবদ্ধ করেনি মানে যাদেরকে আমরা চেকে টাকা প্রদান করেছি তারা চেক নিয়ে ব্যাংকে যায়নি, সুতরাং ব্যাংক একটি পরিশোধ করতে পারবে না। এটি খুবই স্বাভাবিক কথা। চেক নিয়ে যখন আসবে তখন পরিশোধ করবে। তাহলে ব্যাংকের যে সঠিক জের আমাদের সাথে যদি মিলাতে হয়, আমরা তো চেক কাউকে যখন ইস্যু করব আমরা আমাদের নগদান বইয়ে সেটি ব্যাংকের ক্রেডিট সাইডে লিখি, তার মানে আমরা ব্যাংকে জমা কমিয়ে দেই। তাহলে ব্যাংকও কমাবে, কখন কমাবে? যখন চেক নিয়ে, যাদেরকে আমরা চেক প্রদান করেছি তারা চেক নিয়ে ব্যাংকে আসবে। সুতরাং ব্যাংকের যদি সঠিক রেজাল্ট, আমাদের সাথে ব্যাংকের রেজাল্টকে যদি সঠিক করতে হয়, আমরা যেহেতু কমিয়ে দিয়েছি আমাদের রেজাল্ট ব্যাংকের সাথে মিলাতে হলে তাহলে ব্যাংকেও কিন্তু কমাতে হবে। আবার পথিমধ্যে জমা, আমরা চেক জমা দিয়েছি, আমরা যখন ব্যাংকে চেক জমা দেই আমরা ব্যাংক হিসাবে ডেবিট দিকে লিখি, মানে আমার ব্যাংকে জমা বৃদ্ধি করি। সো চেকের টাকা ব্যাংক এখন আদায় করতে পারে নাই কিন্তু কোনো এক সময় আদায় করবে, আদায় করলে তখন আমাদের সাথে ব্যাংকের রেজাল্ট সমান হয়ে যাবে। তাহলে ব্যাংকের যে প্রকৃত রেজাল্ট সেটি যদি আমাদের সাথে মিলাতে হয়, এটিও ব্যাংক বিবরণী ব্যাংক জমার সাথে আমাদেরকে যোগ করতে হবে। আরেকটি হচ্ছে ব্যাংক যদি কোনো ভুল করে সেখানে তো আর আমাদের কোনো দায় নেই। আমরা আমাদের অংশে যদি ভুল না করি, ব্যাংক যদি ব্যাংকের অংশে ভুল করে তাহলে ব্যাংক বিবরণীর ব্যাংক জমার সাথে সেই ভুলটাকে সংশোধন করে নিতে হবে। ব্যাংক যদি আমাদের টাকা কমিয়ে দেয় সেটাকে বাড়াতে হবে, আবার যদি ব্যাংক বাড়িয়ে ফেলে তাহলে কমাতে হবে। এই ধরনের একটি ভুল ব্যাংক এখানে করেছে, ব্যাংক কর্তৃক অবলিখন বলা আছে আর ব্যাংক কর্তৃক ভুল 10,000 টাকা। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী প্রকৃত ব্যাংক জমা নির্ণয়ে আমাদেরকে এই তিনটি লেনদেন বিবেচনা করতে হবে, যেটা আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় দেখবো যে ব্যাংক বিবরণী অনুযায়ী প্রকৃত ব্যাংক জমা যখন আমরা নির্ণয় করব তখন এই তিনটি লেনদেনই আমরা ব্যাংক বিবরণীর ব্যাংক জমার সাথে যোগ অথবা বিয়োগ করব। তাহলে কোন লেনদেনগুলিকে যদি বলা হয় ব্যাংক বিবরণী ব্যাংক জমা নির্ণয়ে বিবেচনা করতে হবে, সেগুলি হচ্ছে যেগুলি নগদান বইয়ে করা হয়েছে ওই লেনদেনগুলি এবং ব্যাংক যদি কোনো ভুল করে। আবার অনেক সময় তোমাকে যদি এরকম বলে দেওয়া হয় যে নগদান বই অনুযায়ী প্রকৃত ব্যাংক জমা নির্ণয়ে কোন লেনদেনগুলি বিবেচনা করতে হবে, তখন কিন্তু এটা উল্টো, মানে ব্যাংক লিপিবদ্ধ করেছে এমন লেনদেন যেটা আমরা লিপিবদ্ধ করে নেই সেগুলি বিবেচনা করতে হবে, এবং আমরা যদি কোথাও ভুল করি আমাদের হিসাবে নগদান বইয়ে সেগুলি বিবেচনা করতে হবে। এটি আমি মানে আলাদা, এটা এই প্রশ্নে চাই নাই কিন্তু অন্য কোনো প্রশ্নে চাইলে যেন তোমরা করতে পারো সেই জন্য বললাম। তাহলে আমাদের ক এর উত্তর হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী প্রকৃত ব্যাংক জমা নির্ণয়ে যে লেনদেনগুলি বিবেচনা করতে হবে সেটি হচ্ছে নিম্নরূপ: পথিমধ্যে জমা, অনুপস্থাপিত চেক এবং ব্যাংক কর্তৃক ভুল, সব মিলিয়ে 31,000 টাকা। আর আমরা গটা আগে করেছি, যেহেতু খ বেশি জায়গা লাগবে আমি গ এর কাজটি আগে করেছি। বলা হয়েছে গ এ প্রয়োজনীয় জাবেদা দাও। রাকিন লিমিটেডের বইতে প্রয়োজনীয় জাবেদা, তো রাকিন লিমিটেডের বইতে প্রয়োজনীয় জাবেদা মানে যেই লেনদেনগুলি রাকিন লিমিটেড তার বইতে এখনো লিপিবদ্ধ করে নাই সেই লেনদেনগুলির জাবেদা দিতে হবে, এবং সে যদি লিপিবদ্ধ করতে গিয়ে কোনো ভুল করে তার জাবেদা দিতে হবে, সংশোধন করতে হবে। তাহলে এরকম লেনদেন কোনগুলি? সেগুলি হচ্ছে আসলে যেগুলি ব্যাংক করেছে কিন্তু আমরা নগদান বইয়ে করি নাই। এরকম লেনদেন এখানে আছে। একটা হচ্ছে ব্যাংক সার্ভিস চার্জ 500 টাকা ও তার উপর ভ্যাট 15% ভ্যাট ধার্য করেছে। এটি ব্যাংক লিপিবদ্ধ করেছে, আমরা নগদান বইয়ে লিপিবদ্ধ করি নাই। তাহলে আমরা যখন লিপিবদ্ধ করব তার জন্য আমাদেরকে জাবেদা দিতে হবে। সার্ভিস চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে দেখো টাকা সার্ভিস চার্জ 500 টাকা কিন্তু তার সাথে আবার ভ্যাট আছে 15%, সব মিলিয়ে কত টাকা? তাহলে 500 টাকা প্লাস 500 টাকার 15%, 500 টাকার 15% হচ্ছে 75 টাকা, মোট 575 টাকা। আর চেক প্রত্যাখ্যাত হয়েছে, চেক প্রত্যাখ্যাত হলে সেখানে ব্যাংকের কিছু করার নাই, ব্যাংক আমাদেরকে টাকা দেয়নি, কোনো কারণে চেকে কোনো সমস্যা আছে সেই কারণে দেয়নি। কিন্তু আমরা যখন চেক ব্যাংকে জমা করি আমরা লিখি ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে চেক যখন প্রত্যাখ্যাত হবে আমরা যেটা লিখেছিলাম সেটা ঠিক করা হয় নাই, মানে আমরা যেটা লিখেছিলাম সেটা এখন আমাদেরকে ঠিক করতে হবে। আমরা ব্যাংকে জমা বাড়িয়েছি, এখন ব্যাংকে জমা টাকা কমাতে হবে, যেহেতু ওই চেকের টাকা ব্যাংকে জমা হয়নি বরং চেক প্রত্যাখ্যাত হয়েছে। আমরা চেক জমা করার সময় লিখি ব্যাংক ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, আর প্রত্যাখ্যাত হলে জাস্ট এটা উল্টো হয়ে যাবে। আমরা আমাদের এই পাওনাটা আমরা আগে
প্রাপ্য হিসাব মানে দেনাদারের পরিমাণ কমিয়েছি। এখন যেহেতু চেকের টাকা আদায় হয় নাই, দেনাদারের পরিমাণ আবার বাড়বে। দেনাদার হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। অন্যদিকে আমরা আগে ব্যাংকে জমা করেছি মানে ব্যাংক ডেবিট দেখিয়েছি, ওই টাকাটা এখন আবার কমিয়ে দিতে হবে। তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। চেক প্রত্যাখ্যাত হলে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আরেকটি কাজ আছে যেটা আমরা হিসাব বইয়ে ভুল করেছি। একজন পাওনাদারকে আমরা 30 টাকা পরিশোধ করেছি, লিখেছি 300 টাকা। তাহলে দেখো আমরা যখন পাওনাদারকে চেকে পরিশোধ করব, আমরা অবশ্যই এটি চেকে পরিশোধ করা হয়েছে মনে করতে হবে। যখন আমরা চেকে পরিশোধ করব তখন আমরা লিখি পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদার হিসাব ডেবিট 30 টাকা হওয়ার কথা, আমরা 300 টাকা লিখেছি। ব্যাংক হিসাব ক্রেডিট 30 টাকা হওয়ার কথা, আমরা 300 টাকা ক্রেডিট করেছি। তাহলে 270 টাকা বেশি লিখে ফেলেছি। পাওনাদারকে 270 টাকা বেশি কমিয়েছি আমরা। আসলে তো পাওনাদারকে আমরা 30 টাকা পরিশোধ করেছি, যেহেতু 270 টাকা কমিয়ে দিয়েছি, এখন 270 টাকার পাওনাদার আবার বাড়াতে হবে, মানে দায় বাড়বে। পাওনাদার হিসাব হবে ক্রেডিট। অন্যদিকে ব্যাংক আমার 30 টাকা ক্রেডিট হওয়ার কথা, ব্যাংকে আমরা ক্রেডিট করেছি 300 টাকা। তাহলে 270 টাকা ব্যাংক বেশি ক্রেডিট হয়েছে, কিন্তু এই টাকাটা তো আসলে ব্যাংক দিবে না, ব্যাংক তো 30 টাকাই দিবে। তো আমরা আবার 270 টাকা ব্যাংক হিসাবকে ডেবিট করব। তাহলে মানে 30 টাকা পাওনাদারকে দেওয়ার সময় যে জাবেদা দিয়েছি আমরা, পাওনাদার ডেবিট ব্যাংক ক্রেডিট, সেখানে 30 টাকার জায়গায় 300 টাকা লিখেছি। তাহলে যত টাকা বেশি লিখেছি তত টাকা দিয়ে ওই জাবেদাটিকে আবার রিভার্স করে দিলে, উল্টে দিলে আমাদের জাবেদা সঠিক করা হয়ে যাবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট 270 টাকা। এই হচ্ছে আমাদের গয়ের উত্তর। এখন খতে বলেছে উভয়জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। আমরা এখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব উভয়জের পদ্ধতিতে। দেখো গয়ের উত্তর ব্যাংক সমন্বয় বিবরণী। খয়ের এটি হচ্ছে খতে বলা হয়েছিল ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে। আমাদের রাকিন লিমিটেডের ব্যাংক সমন্বয় বিবরণী 31 ডিসেম্বর 2015। যেহেতু উভয়জের পদ্ধতি, উভয়জের পদ্ধতিতে আমরা দুই পাশে যে লিখবো, এদিকে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা লিখেছি 49,005 টাকা। প্রশ্নে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা লেখা নেই, হিসাব বই অনুযায়ী ব্যাংক জমা লেখা আছে। হিসাব বই অনুযায়ী ব্যাংক জমা যেই কথা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাও একই কথা। আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা দেওয়া আছে 40,000 টাকা। এবং আমরা তো কতেই বের করেছি, তাই না? ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা নির্ণয়ে কোন লেনদেনগুলি বিবেচনা করার কথা ছিল? পথিমধ্যে জমা, অনুপস্থাপিত চেক এবং ব্যাংক কর্তৃক ভুল যে লিখন হয়েছে বা অবলিখন হয়েছে। তাহলে পথিমধ্যে জমা যেটা আমরা নগদান বইয়ে যোগ করেছি। তাহলে উভয়জের পদ্ধতিতে রুলস কি? ব্যাংক সমন্বয় বিবরণী করার রুলস হচ্ছে, যেই কাজ আমরা নগদান বইয়ে করেছি, নগদান বইয়ের ব্যাংক জমা নির্ণয় করার সময় যদি কোনো লেনদেনকে আমরা যোগ করি, তাহলে উভয়জের পদ্ধতিতে ব্যাংক বিবরণীর ব্যাংক জমা নির্ণয়েও সেই লেনদেনটিকে যোগ করতে হবে যদি ব্যাংক বিবরণীতে না করা হয়। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নির্ণয় করার সময় বা আমরা নগদান বইয়ে যদি এমন কোনো লেনদেন লিপিবদ্ধ করি যেটি ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করা হয়নি, তাহলে ব্যাংক বিবরণীর ব্যাংক জমা নির্ণয়ে সেই লেনদেনগুলিকে আমাদের লিপিবদ্ধ করতে হবে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নির্ণয়ে যদি কোনো লেনদেনকে আমরা যোগ করি, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা নির্ণয়েও সেটিকে যোগ করতে হবে। আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নির্ণয় করার সময় যদি কোনো লেনদেনকে বিয়োগ করি, ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা নির্ণয় করার সময় উভয়জের পদ্ধতিতে সেই লেনদেনগুলিকে বিয়োগ করতে হবে। তাহলে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, আমরা আমাদের নগদান বইয়ে ব্যাংকের দিকে ডেবিট দিকে লিখি, মানে যোগ করি। তাহলে ব্যাংক বিবরণীর ব্যাংক জমা নির্ণয়ে সেটি আমাদেরকে যোগ করতে হবে। আবার অনুপস্থাপিত চেক, আমরা যখন কাউকে চেক ইস্যু করি, আমরা আমাদের নগদান বই প্রস্তুত করার সময় ব্যাংক হিসাবের ক্রেডিট পাশে লিখি। কাউকে যদি চেকে টাকা প্রদান করি, আমরা ব্যাংকে ক্রেডিট করি। তাহলে ওই চেক ব্যাংকে যদি উপস্থাপিত না হয়, তাহলে ব্যাংক বিবরণীর যে ব্যাংক জমা দেয়া আছে সেটি তো আমাদের সাথে সমান হবে না। তাহলে আমাদের সাথে যদি সমান করতে হয়, ওই টাকা আবার ব্যাংক বিবরণীর ব্যাংক জমাতে গিয়ে আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। তাহলে সবসময় মনে রাখবো, নগদান বইয়ের ব্যাংক জমা নির্ণয়ে যদি এমন কোনো লেনদেন লিপিবদ্ধ করা হয় যেটি ব্যাংক বিবরণীর ব্যাংক জমাতে লিপিবদ্ধ করা হয়নি, তাহলে উভয়জের পদ্ধতিতে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নির্ণয়ে যেটিকে আমরা যোগ করেছি,
ব্যাংক বিবরণী ব্যাংক জমা নির্ণয় সেটিকে যোগ করতে হবে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা নির্ণয়ে যেটিকে আমরা বিয়োগ করেছি, উভয়জের পদ্ধতিতে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা নির্ণয়ে প্রকৃত ব্যাংক জমা নির্ণয়ে সেটিকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে অনুপস্থাপিত চেক বিয়োগ হবে, যেহেতু আমরা নগদান বইয়ে সেটিকে বিয়োগ করেছি, ব্যাংক বিবরণীতে করা হয়নি বিধায় আমরা এখন বিয়োগ করব। আর ব্যাংক কর্তৃক যে ভুল, ব্যাংক আমাদের টাকা 10,000 কমিয়েছে, কোনো কারণে অবলিখন মানে হচ্ছে আমাদের টাকা ব্যাংক কমিয়ে ফেলেছে, আমাদের যা জমা ছিল তার থেকে 10,000 টাকা কমিয়ে ফেলেছে। তাহলে এইটিকে যদি আমরা সঠিক করতে হয়, ব্যাংকের অংশে গিয়ে আমাদেরকে, মানে আমাদের ব্যাংকে জমা 10,000 টাকা কমে গিয়েছে, এখন সেটাকে যদি শুদ্ধ করতে হয়, সঠিক করতে হয়, 10,000 টাকা আবার যোগ করতে হবে। সেই কারণে ব্যাংক কর্তৃক ভুল বা অবলিখন আমরা এখানে যোগ করেছি। আর আমাদের দেখো ইয়েতে বলা আছে যে সার্ভিস চার্জ, অমর্যাদাকৃত চেক, সার্ভিস চার্জ ভ্যাট সহ, সার্ভিস চার্জ হচ্ছে 500 টাকা, ভ্যাট আছে তার 15%। তাহলে এটি যেহেতু আমরা ক্ষয়ে জাবেদা দেওয়ার সময় দেখিয়েছি কিভাবে 575 টাকা হয়, 500 টাকার সাথে 500 টাকার 15% 75 যোগ করলে 575, এটি ব্যাংক লিপিবদ্ধ করেছে। ব্যাংক যে লেনদেনগুলি হিসাবের খাতায় তাদের ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করেছে, আমরা যদি নগদান বইয়ে লিপিবদ্ধ না করি, তাহলে নগদান বই অনুযায়ী যে প্রকৃত ব্যাংক জমা আমরা নির্ণয় করব, তা নির্ণয় করার সময় ওই লেনদেনগুলি যেগুলি ব্যাংক যোগ করেছে আমাদেরকেও যোগ করতে হবে, যেটা ব্যাংক বিয়োগ করেছে আমাদেরকেও বিয়োগ করতে হবে, যেহেতু আমরা এগুলি হিসাবের খাতায় লিপিবদ্ধ করিনি, ব্যাংক লিপিবদ্ধ করেছে। তাহলে সার্ভিস চার্জ ব্যাংক আমাদের কাছ থেকে কেটে নিবে, মানে কমে যাবে আমাদের টাকা, তাহলে এখানে আমরা সেটা বিয়োগ করব। ব্যাংক যেহেতু বিয়োগ করেছে, কমিয়ে ফেলেছে, আমাদেরকেও ব্যাংকের সাথে রেজাল্টটাকে সঠিক করার জন্য বাদ দিতে হবে। ঠিক অমর্যাদাকৃত চেক, এখানে ব্যাংক কিছুই করে নাই, কিন্তু আমরা অমর্যাদাকৃত চেক হওয়ার আগে আমরা যখন চেকটা ব্যাংকে জমা দিয়েছি, তখন কিন্তু আমরা আমাদের টাকা নগদান বইয়ে বৃদ্ধি করেছি। এখন যেহেতু ওই চেকের টাকা ব্যাংকে জমা হয়নি, এখন আমাদেরকে আবার আমাদের নগদান বইয়ে সেটিকে কমিয়ে দিতে হবে। এটি ব্যাংকের কোনো বিষয় না, কিন্তু আমরা আমাদের নগদান বইয়ে যেহেতু আগে বাড়িয়েছি, কিন্তু ব্যাংকে টাকা জমা হয়নি, ব্যাংক চেক প্রত্যাঘাত করেছে, এখন আবার নগদান বই থেকে সেই টাকা বিয়োগ করে দিতে হবে। তাহলে নগদান বই অনুযায়ী আমরা প্রকৃত ব্যাংক জমা পাবো। অমর্যাদাকৃত চেক হচ্ছে 7,700। আর আমরা আমাদের হিসাব বইয়ে একজন পাওনাদারকে নগদান বই করার সময় একজন পাওনাদারকে আমরা পরিশোধ করেছি 300 টাকা, কিন্তু পরিশোধ করেছি 30 টাকা, কিন্তু লিখেছি 300 টাকা, যেহেতু 270 টাকা বেশি বিয়োগ করেছি, সেটিকে আবার আমাদের নগদান বইয়ের প্রকৃত ব্যাংক জমা নির্ণয় করার জন্য ওই 270 টাকা আবার যোগ করতে হবে। তাহলে আমরা দেখো নগদান বই অনুযায়ী যে প্রকৃত ব্যাংক জমা যোগ বিয়োগ করে আসে 41,000 টাকা। ঠিক একইভাবে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা 41,000 টাকায় আসবে। এবং যদি আমরা সঠিকভাবে করতে পারি ব্যাংক সমন্বয় বিবরণী, তাহলে উভয়জের পদ্ধতিতে দুই দিকের যে রেজাল্ট আসবে, নগদান বই অনুযায়ী প্রকৃত ব্যাংক জমা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী প্রকৃত ব্যাংক জমা সমান হবে। এই হচ্ছে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী। আমরা আজকের এই ক্লাসের মধ্য দিয়ে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টি শেষ করলাম। তোমরা এগুলি বাসায় চেষ্টা করবে, বাসায় বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি করার চেষ্টা করবে। কোথাও যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।